এগিয়ে এসে তার জন্য বরাদ্দকৃত বিছানায় উঠতে যাবে অমনি শ্রুতি তার দুহাত দিয়ে সামনের মানুষটির কবজি আটকে ধরল। অন্ধকারে পার্থিবের প্রতিক্রিয়া বোঝা গেল না। শ্রুতি পার্থিবের সামনে গিয়ে নিজের মাথাটা বুকে ঠেকিয়ে দিল। পার্থিব ভীষণ অবাক হলো। রাত বিরাতে হলো কি মেয়েটার? শ্রুতি দুহাত দিয়ে পিঠের গেঞ্জি আঁকড়ে ধরল। পার্থিব ঢোক গেলে আদর্শরে বলল, ভয় পাচ্ছেন শ্রুতি? শ্রুতি বুকে ঠেকানো মাথা দিয়ে উপর নিচ করে হ্যাঁ বোধক জবাব দিল। আমি তো এখানেই আছি, ভয় কিসের শ্রুতি? কিছু কি হয়েছে আপনার? এমন করছেন কেন? শরীর অসুস্থ লাগছে? আমি আপনার মেহমান বউ হয়ে থাকতে চাই না, আপনার বউ হতে চাই পার্থিব। কথা শেষ করতে না দিয়ে শ্রুতি বলে উঠল। শ্রুতির কথাটা শুনে পার্থিবের মনে হলো সে কি ভুল শুনল। শ্রুতির থেকে এত দ্রুত এমন কিছু আশা করেনি সে। মুখটা স্বভাবতই আপনা আপনি প্রসারিত হয়ে গেল। আপনি তো কবেই মেহমান থেকে আপন বউ হয়ে গেছেন। না, এখনো হয়নি। হলে আমি আলাদা বিছানায় ঘুমাতাম না। আপনি নিচে শোন কেন? হঠাৎ করে ধমকের স্বর শুনে পার্থিবের আরও হাসি পেল। সে শ্রুতির প্রশ্নের ইঙ্গিত বুঝিয়ে উত্তর দিল। তাহলে কোথায় শোব? বুকে কপাল দিয়ে ঠেকানো মাথা তখন ওঠায়নি শ্রুতি। ওভাবে থেকে নিজের হাতের এক আঙুল দিয়ে বিছানা দেখালো। জোর গলায় বলল, ওখানে। পার্থিবের ভীষণ মজা লাগছে, তাই সে প্রশ্ন করতেই থাকলো। আমার নিচের বিছানায় কি হবে? এবার ভুরু কুচকে মুখ তুলল শ্রুতি। ভীষণ বিজ্ঞ কণ্ঠে বলল, একদিন দুজন বিছানায় শুব, একদিন দুজনেই তোষকে শুব, বুঝেছেন? পার্থিব হাত ফুটিয়ে শ্রুতির চুল কানের পিঠে গুজে দিল। মোহনীয় কণ্ঠে বলল, বুঝেছি, এবার আপনি বুঝেন। আমি কি বুঝবো? না বুঝে বলল শ্রুতি। এই যে আমার পৌষ মাস আর আপনার সর্বনাশ। শ্রুতি হয়তো বুঝলেও পার্থিবের কথা। ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে চোখ সরিয়ে নিল তার থেকে। রুমের চারদিকে নিজের চোখ ঘোরাতে লাগলো, যেন এর থেকে প্রয়োজনীয় কাজ আর দ্বিতীয়টি নেই। শ্রুতি নিজের চোখের মাধ্যমে রাগ দেখাতে চাইলেও পার্থিব সেই চোখে দেখলো একরাশ লজ্জা। আমি আপনাকে খুঁজে হয়রান। উফ, আপনি এখানে কি করছেন? মাহাতির মুখ ফিরিয়ে দেখলো বিভাকে। কমলা রঙের একটা সাধারণ কাপড় পরেছে বিভা। ক্যাটকেটে কমলা নয়, গম্ভীর শান্ত কমলা রং। মাহাতির কমলা রং পছন্দ করে না। বিয়ের পরেও হয়তো একবার বিভা এই রং পরেছিল। সেদিন বিভাকে কি জঘন্যই না লেগেছিল তার কাছে। তবে আজকে অন্যরকম লাগছে কেন? কি সুন্দর মানিয়েছে বিভাকে। কমলা শাড়ি, দুহাতে কেনা দুটো চিকন চুড়ি, গায়ের শ্যামবর্ণ সাধারণ তেলতেলে মুখ, কানে স্বর্ণের ছোট দুল, খোপা করা চুল থেকে কিছু বের হয়ে আছে কপাল মুখ জুড়ে। মাহাতিরের চোখ ধাঁধিয়ে গেল। পলক ফেলে ভাবলো, এখন যদি সেই মুহূর্তে বিভাকে জড়িয়ে ধরতে পারে তবে এই পৃথিবীতে তার থেকে সুখী মানুষ একটিও থাকবে না। কি আশ্চর্য! এমন ভাবনা উদয় কেন হলো? সময়ের সাথে সাথে কি সে এতটাই জড়িয়ে গেছে বিভার সাথে? এত অনুভূতি কখন জন্ম হলো? অন্যদিকে মাহাতিরের এমন আনমনে থাকা ভাব বিভার বোধগম্য হলো না। এগিয়ে এসে বলল, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? নিচে আসুন, আম্মা কেন জানি আপনাকে ডাকছে। আমি তোমার এই ব্যবহার মানতে পারছি না বিভা। এমন কথাই থেমে গেল বিভা। শান্ত কণ্ঠে বলল, কেমন ব্যবহার করছি আমি? মাহাতির শান্ত অসহায় কণ্ঠে বলল নিজের মনের কথা। এই যে আমাকে এড়িয়ে চলো, নিজের হাতে টিফিন দাও না, সুরা পরে ফু দিয়ে দাও না, কেন দাও না? এখন কি আমার বাঁচা মরা সুস্থ থাকা কিছু ইফেক্ট করে না তোমাকে? আমি কথা বললেও ভালোভাবে কথা বলো না, কোনো কথা শুনো না আমার। কেন? আগে তো এমন ছিলে না তুমি। ছিলে বলো। তাহলে এখন যখন আমি নিজেকে বুঝতে পারলাম, তুমি এভাবে অবুঝ কেন হচ্ছ বিভা? আগে বলেছিলাম মাহাতির বলে না ডাকতে, তাই এখন তুমি আমাকে মাহাব বলে ডাকো। আমি তো এইসবে অভ্যস্ত নই বিভা। নিজেকে অনেক এলোমেলো লাগে আমার, আমি শান্তি পাচ্ছি না। বিভা মাহাতিরের কথা মনোযোগ ঠেলে শুনল এবং এবারও মাহাতির রকে এড়াতে চাইল। সব থেকে তুচ্ছ প্রশ্নটাই নিল উত্তর দেওয়ার জন্য। বলল, মজা করে আপনাকে মাহাব ডেকেছিলাম, আপনি বাচ্চামে করেছিলেন নাম দিয়ে। এর মানে এই না আমিও করব। আমি আপনাকে মাহাতির বলেই ডাকবো, সমস্যা নেই। এবার নিচে আসুন। মাহাতির এগিয়ে এসে বিভার হাত ধরল। এমন করো না বিভা। বিভা গভীর চোখে দেখলো মাহাতিরকে। মাহাতির তাকে সত্যি কি অনুভব করে, ভালোবাসে? মাহাতিরের দৃষ্টি পড়ে মন মানতে চাইলেও কোথাও যেন বাধা সৃষ্টি হলো। মনে পড়ল মাহাতিরের বলা কথা, সে একদিন বলেছিল, আমি তোমাকে কখনো ভালোবাসবো না বিভা। তবে দুজনে একসাথে থাকতে থাকতে
আমি তোমার উপর অভ্যস্ত হয়ে যাবো, এই যা জাস্ট সংসার করার জন্য করব। মাহাতিরের পূর্বের বয়ানের ভিত্তিতেই বর্তমানের বয়ান হেরে গেল। মনে হলো অতীতের সবকিছু আবারও ফিরে আসছে। বিভা মাহাতিরের হাত ছাড়িয়ে ছাদের রেলিং এর দিকে গেল। দুহাতের রেলিং আঁকড়ে ধরে নিচে তাকালো। দোকানপাট সব এখনো খোলা। মানুষের চলাচল, রিকশার আওয়াজ সব মিলিয়ে ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তাঘাট। বিভা তার শান্ত স্বরে গল্প বলার মতো বলতে শুরু করলো। আমার মা যখন মারা যায় আমার বয়স তখন 16 কি 15। তত বড় না হলেও তত ছোট নয়। অনেক কিছুই জানতাম, বুঝতাম। আপনি জানেন কিনা জানি না, আমির শিকদার তার দ্বিতীয় স্ত্রীকে সাধারণভাবে বিয়ে করেনি। আমার মা বেঁচে থাকাকালীনই তার পরকীয়ায় লিপ্ত ছিল। হামিম যখন আমার মায়ের পেটে, তখন মা জানতে পারে বাবার পরকীয়ার কথা। জানার পরেও আমার চঞ্চল মা আমির শিকদারের সাথে অত চেঁচামেচি করেননি। সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছিল। মিস্টার শিকদার প্রথমে স্বীকার না করলেও পরে স্বীকার করে। এরপর মা ওনাকে অফিসের জন্য বিদায় জানিয়ে দেয়। অন্যান্য দিনের মতো সাধারণভাবেই বিদায় দিয়ে আমার মা রুমে ঢুকে চিৎকার করে কাঁদে। মাথার চুল টেনে টেনে ধরে, গা খামছে খামছে, মুখে আঁচড় কেটে কেটে চিৎকার করে কাঁদে মাথি। তখন পাশে কেউ ছিল না। শ্রুতি স্কুলে, দাদি গ্রামে, শুধু আমি ছিলাম। আমি অবাক হয়ে দেখেছিলাম মায়ের চিৎকার, আর্তনাদ। আমার মায়ের এমন চিৎকার আমার লোম দাঁড়িয়েছিল। অথচ আমি আমার মাকে সান্ত্বনা দিইনি। আমি জানতাম না কি বলে সান্ত্বনা দিতে হয়। এরপর সেভাবেই চলছিল জীবন। আপনি হয়তো ভাবতে পারেন আমার মা অসুন্দর ছিল তাই আমির শিকদার পরে ক্রিয়া করত। তেমন কিছুই নয়। আল্লাহ এই পৃথিবীতে অনেক সুন্দর করে মানুষদের সৃষ্টি করেছে। তার মধ্যে এমন কিছু মানুষ সৃষ্টি করেছে যাদের দেখলেই মুখ থেকে প্রশংসা বেরোয়। একদম ছবির মতো সুন্দর মুখ থাকে তাদের। আমার মাকেও সেই কাতারে ফেলা যায়। আমার মা এমনিতেই ছিল রূপ, লাবণ্য, গুণে অনন্য। তার উপর তার স্বভাবে সবাই তাকে ভালোবাসতে বাধ্য হতো। তাহলে ভাবুন কেমন সুন্দর ছিল সে। আমি শ্রুতি জন্মের পরেও তার সৌন্দর্যের কোনো কমতি হয়নি। তবে হামিম পেটে থাকাকালীন স্বাভাবিক যে পরিবর্তন আসে তা হয়েছিল। আমির শিকদারের সত্য জানার পর আমির শিকদার যেন আরো আশা কারা পেয়ে গেল। মায়ের সামনে কথা বলতো, পরনারীর প্রশংসা করত। আমার মা চুপচাপ শুনতো। আমি শ্রুতি ঘুমিয়ে পড়লে আমার মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। আমি বুঝতে পারতাম কখনো কাঁদতে কাঁদতে শ্বাসকষ্ট উঠে যেত। এমনিতেই গর্ভকালীন সময়ে কত কষ্ট থাকে, তারপর আমির শিকদারের কাজে আমার মানসিকভাবে ভেঙেই পড়েছিল। আমি আমির শিকদারকে কিছু বলতেও পারতাম না। এত বছর যাবৎ আমির শিকদারের খুব কাছে না থাকলেও দূরে ছিলাম না, তাই সব মানতে ভীষণ কষ্ট হতো। শ্রুতি তো প্রায় এটা সেটা প্রশ্ন করতো মাকে। মা কখনো উত্তর দিত, কখনো চুপ করে থাকতো। এমন মানসিক শারীরিক যন্ত্রণা নিয়েই আমার আম্মু মরে গেছে। যাওয়ার আগে অবশ্য আমাদের কোলে তুলে দিয়ে গেছে দাদির কাছে। তবুও মা তো মাই, একলা করে গেছে আমাদের। মা হারা হয়েছি আমি, আমার বোন, আমার ভাই। বিভা মাহাতিরের দিকে ফিরল। মাহাতির তার দিকেই তাকিয়েছিল। বিভা আবারও বলতে লাগলো। আমার মা মৃত্যুর আগে আমাকে একটা ডায়েরি দিয়েছিল। মায়ের মৃত্যুর পর সেই ডায়েরিটা আমি প্রায়ই পড়ি। গত রাতেও পড়েছি, কারণ সেখানে আমি আমার মায়ের অনুভূতির সম্পর্কে জানতে পারি। বেঁচে থাকাকালীন আমার মা 4টে আফসোস নিয়ে মারা গেছে। সেগুলোর কথা আমি হুবহু মায়ের লেখার মতো করেই বলছি আপনাকে। প্রথমটি হলো, সবাই বলে পুরুষেরা সুন্দরের পাগল, সৌন্দর্য থাকলে পুরুষকে আটকানো যায়। অথচ কথাটা সবচেয়ে বড় মিথ্যে কথা। সৌন্দর্য দিয়ে কখনো পুরুষকে আটকানো যায় না। এই যে আমি আটকাতে পারিনি। এত সুন্দর হয়েও, এত ভালোবেসেও তো আমি পারিনি আমার স্বামীকে আটকাতে। সে ঠিকই চলে গেছে অন্যের কাছে। যাদের চরিত্র ভালো তারা একজনের কাছেই আটকে যায়, একজনের মায়ায়, একজনের ভালোবাসায় পার করে দেয় জনম জনম। আর যাদের চরিত্র খারাপ, উদ্দেশ্য খারাপ, তাদের সামনে বিশ্বের সুন্দরে চলে এলেও তারা অন্যের খোঁজে থাকে। মায়ের দ্বিতীয় আফসোস হিসেবে লিখেছিল, আমিনের সাথে সম্পর্ক আমার 22 বছরের। বিয়ের 6-7 বছরের পর জন্ম হয়েছে বিভার। সে হিসাবে আমরা একসাথে পার করেছি অনেক বছর। এতগুলো বছর ধরে আমিন আমাকে মিথ্যে কথা বলেছে। বলেছে সে আমাকে ভালোবাসে। ভালোবাসার কথা বলে এতগুলো দিন সে আমাকে ঠকিয়েছে। অথচ সে আমাকে কখনো ভালোই বাসেনি। ভালোবাসার সংজ্ঞা সে জানে না। সে যদি আমাকে সত্যি কথা বললো তবু হয়তো এত কষ্ট পেতাম না যতটা আজ লাগছে। মিথ্যে, প্রতারণার এত যন্ত্রণা কেন? মায়ের লেখা তৃতীয় আফসোস, আমি আমার স্বামীর সাথে পার করে ফেললাম প্রায় 2 যুগ।
অথচ 2 যুগ পার করেও তার মন বুঝলাম না, মনের খবর জানলাম না। একসাথে 2 যুগ পার করেও তার মনে বাস করতে পারলাম না। আমাদের মধ্যে 2 যুগের দূরত্ব রয়েই গেল। ঘর বাঁধলেও আপন হওয়া যায় না। আমি পারলাম না আপন হতে। মায়ের লেখা চতুর্থ আফসোস। আমার মনে হয় আমি আর বাঁচব না। তাহলে আমার সন্তানদের কি হবে? পেটে যে আছে তার কি হবে? আমার জীবন্ত 3 পুতুলকে ছেড়ে দিয়ে গেলাম এই নিষ্ঠুর দুনিয়ায়। তবে বেড়ে ওঠা দেখতে পারলাম না, তাদের সুখ দুঃখের সাথী হতে পারলাম না। এই দুঃখ আমি কোথায় রাখবো? বিভা হাঁপ ছাড়ল। কিছুক্ষণ নিজেকে বিশ্রাম দিয়ে বলল, অনেক কথা বললাম মাহাতি, শুধু শুধু এমন অহেতুক কথা শোনার জন্য ধন্যবাদ। আর বিরক্ত হলে সরি। এত কথা কেন বললাম জানেন? কারণ আমার মায়ের একটি আফসোস এখন আমার মধ্যেও চলে আসার চেষ্টা করছে। আমার মায়ের দ্বিতীয় আফসোস ছিল আমির শিকদারের বলে মিথ্যা ভালোবাসার কথা। মায়ের মনে হতো আমির শিকদার তার সাথে প্রতারণা করছে। আসলে সত্যিই তাই, প্রতারণাই করেছে। যদি সত্যি ভালোবাসতো আমার মাকে কখনো অন্য কাউকে ভালোবাসতে পারতো না। জেনে খুব কষ্ট লাগছে আজ আপনি আমার সাথে প্রতারণা করছেন। মাহাতিরের দৃষ্টিতে চোখের ভাষা প্রকাশ পেল। বিভা বুঝলো মাহাতির তার কথার মানে বুঝেনি, তাই বিভা বলল, আপনি আমাকে বিয়ের পর অনেক কথা বলেছেন মাহাতির, খারাপ কথা বলেছেন, অপমান করেছেন। আমি কিচ্ছু বলিনি, কারণ আমার সেগুলো ততটা খারাপ লাগতো না। উল্টো আপনার প্রতি সম্মান আসতো। মনে হতো আর যাই হোক আপনি মিথ্যে তো বলছেন না, নাটক তো করছেন না, এই অনেক। এইসব ভেবে খুশি ছিলাম। অথচ এখন এখন আপনার কি হয়েছে মাহাতির? আপনি বোঝাতে চাচ্ছেন আপনি আমার প্রতি আগ্রহী, আমাকে পছন্দ করেন, কিন্তু এইসব আমার কাছে বানোয়াট মনে হচ্ছে। মনে হচ্ছে আপনি জোর করে সব করছেন। আপনি বলেছিলেন আপনি কখনো আমাকে ভালোবাসেন না বা বাসবেন না, যদি কিছু হয় তা জাস্ট হওয়ার জন্য হবে। তাহলে আজকে আপনাকে বিশ্বাস করা সাজে আমার? আমরা দুজন মানুষ সংসার করছি, এই অনেক। চলে যাবে এভাবে। শুধু শুধু নিজের উপর আবরণ সৃষ্টি করার প্রয়োজন নেই। বিভা এবার এগিয়ে এলো। মাহাতিরের দিকে তাকিয়ে নম্র কণ্ঠে বলল, আমাকে মিথ্যে বলবেন না মাহাথির, তাহলে আমি একদম মরে যাব, সাথে আপনার প্রতি সম্মানটাও হারিয়ে যাবে। আমি কোনো প্রতারণার সংসার চাই না। আপনি যেভাবে ছিলেন আমি অতিই খুশি। মাহাতিরের গভীর করুণ দৃষ্টি হয়তো বিভাকে নাড়াতে পারল না। মলিন হাসলো। বিভা বলল, আর তাছাড়া আপনি আমাকে ভালোবাসবেনই বা কেন? কে আমি আপনার? কি হই? বিভা লক্ষ্য করল না মাহাতিরের কম্পিত ঠোঁটজোড়া। সে নিজের শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনার কেউ হই না মাহাথির, আমি আপনার কেউ না। তাই ভালোবাসার কোনো কারণও নেই। বিভা চলে গেল নিজের নিষ্ঠুর কথা শেষ করে। মাহাতির আর বিভার দিকে ঘুরেও চাইল না। গম্ভীর মুখে সামনে এগিয়ে গেল। পার হলো কিছু সেকেন্ড, কিছু মিনিট। আকাশের দিকে তাকিয়ে নিজের টলমলো দৃষ্টি তাক করে গানের সুর তুলল মাহাতির। তুমি আমার আধার রাতে 100 তারার মালা। মানুষের জীবন ধীরে ধীরে সহজ হয়, সুন্দর হয়। দুঃখ দূর হয়ে খুশিরা ডানা ছাপটে আসে। অথচ মাহাতিরের মনে হলো তার জীবনে ঘটছে সব উল্টোটা। তার জীবন সহজ ছিল, সুন্দর ছিল, নির্ঝঞ্ঝাট ছিল। এমন জীবনে হয়তো সে বোরিং ফিল করছিল, তাই তো নিজ দায়িত্বে জীবনটাকে এলোমেলো করেছে। ছোট থেকেই তার দুনিয়া বেশ সংকীর্ণ। গুটি কয়েক মানুষকে নিয়ে তার দুনিয়া ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করেই বিভা নামক রমণী কোথা থেকে যেন উড়ে উড়ে চলে এলো। তার সহজ পানসে জীবনকে ডানা ঝাপটে করে দিল আরো সুন্দর। দূর করলো সব একাকিত্ব, চারদিকে মেলে দিল যত্ন, ভালোবাসার ঘ্রাণ। নিজের এলোমেলো অনুভূতিতে মাহাতিরের মনে হলো যদি একটা ভালোবাসার যন্ত্র থাকতো তবে বেশ হতো। তাকে এত দোটানায় ঝামেলায় পড়তে হতো না। সে সেই যন্ত্রকে প্রশ্ন করত, মাহাতির কবে বিভার সাথে এতটা জড়িয়ে গেল? মাহাতিরের মনে কবে বিভাকে ঘিরে এত অনুভূতি তৈরি হলো? ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। প্রথমে তার আম্মা বিয়ের কথা বলতো, যা সে এড়িয়ে চলতো, যেন বিয়ে কোনো অপরাধমূলক কাজ। এরপর যখন নিজের দোনমনা মন নিয়ে বিয়ে করে বসলো, তখন আবার ঠিক করলো সংসার করবে না, বিভাকে স্ত্রী হিসেবে মানবেই না। খুঁত হিসেবে বের করলো গায়ের রং, যা মাত্রই ছিল একটা বাহানা। কত খারাপ ব্যবহার, কত অপমান করলো বিভাকে। এরপর ধীরে ধীরে নিল সংসার করার সিদ্ধান্ত। সব শেষে ভালোবেসে ফেললো বিভাকে, ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ল। অনুভূতিরা ঝাপটে ধরল তাকে।
এত কিছুর মাঝে যখন বিভার প্রতি অনুভূতি তৈরি হলো কে জানে। অনুভূতির জন্ম বোধহয় বিভার করা যত্ন থেকে। প্রথম প্রথম বিভার দেওয়া যত্ন তার বেশ ভালো লাগতো। বিভা তার প্রতি যত্ন করছে তা সে অনুভব করত। নিজের অজান্তেই ভালো লাগা তৈরি হতো। এরপর তার মনে চাপলো কিভাবে বিভাকে খুশি করা যায়, কিভাবে মেয়েটার কষ্ট একটু দূর করা যায় তার প্রচেষ্টা। তাই তো প্রায় এটা সেটা কিনে নিয়ে যেত বিভার জন্য। উদ্দেশ্য বিভার মুখের একটু হাসি দেখা। তাও হতো না। তাতে অবশ্য মাহাতিরের দোষী থাকতো, কারণ বিভা যখন প্রশ্ন করতো কার জন্য তখন সে বলতে পারতো না তোমার জন্য। মুখ থেকে স্বভাববশত গম্ভীর গলা বের হতো অথবা উল্টো পাল্টা কথা বলে বসতো। কেন, কি হতো যদি সে দুটো মাত্র শব্দ উচ্চারণ করত? সে যদি উচ্চারণ করত তোমার জন্য, তাহলেই তো বিভা হাসতো, সুন্দর করে হাসতো। সে বলেনি কেন? যে অপর মানুষটাকে খুশি করতে সে দুটো শব্দ উচ্চারণ করতে পারেনি, তার থেকে সে এত কিছু আশা কিভাবে করছে? লজ্জা হওয়া উচিত তার। মাহাতির ভীষণ অবহেলার সাথে দৃষ্টি মেঝেতে দিয়ে আছে। মেঝেতে তাকিয়ে ভাবছে নিজের জীবনের কথা। সেই মুহূর্তে আনাস এসে বসলো সামনে, মুখে উৎফুল্লতা। নিশ্চয়ই ছুটি মঞ্জুর করেছে। মাহাতির আনাসের দিকে তাকালে আনাস উৎফুল্লতার সাথে বলল, কিরে, আগে গম্ভীর হয়ে থাকতি, এখন দেবদাসের মতো মুখ করে থাকিস? হ্যাঁ, জীবনে মুখটা স্বাভাবিক করবি না? মাহাতির কিছু বলল না। আনাসের মনে হলো পরিস্থিতি বেশ গম্ভীর, সিরিয়াস। তাই সে কৌতূহলী কণ্ঠে জানার আশায় বলল, সব ঠিক হয়নি দোস্ত। মাহাতির হালকা দুপাশে মাথা নেড়ে জানালো, না, হয়নি। ভাবি কি বেশি রাগ? আমাকে বিশ্বাস করে না ও। বুঝলাম না। ওর ধারণা আমি মিথ্যে বলছি। সব কথা বুঝিয়ে বল। ও বলছে ও আমাকে ভালোবাসতো আমার স্বচ্ছতার কারণে। আমি আমার মনের কথা ওকে বলে দিতাম, হোক সেটা খারাপ কথা। এই জন্যই আমার প্রতি ওর সম্মান আসতো। কিন্তু এখন ওর কথা ওর কাছে মিথ্যে বানোয়াট লাগে। তাই আমি এসব বললে নাকি আমার সম্মানও ওর নজরে কমে যাবে। কি করব আমি বল? নিজের অনুভূতি বলতে গিয়েও আটকে যাচ্ছি। হতাশ গলায় নিজের দ্বিধাযুক্ত কথা শেষ করলো মাহাতির। এখন এই সব কিছু মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। এতদিন এত কিছুর পর হঠাৎ করে আনাসের কথা সম্পূর্ণ হতে না দিয়েই মাহাতির গর্জে উঠল, যার অর্থ আনাস ভুল বলছে। তাই তাকে উল্টো প্রশ্ন করে বোঝানো হলো যে সে ভুল। আনাস নিজের ভুল বুঝতে পেরে বলল, সরি, ভুল হয়েছে আমার। হঠাৎ করে না, তবে হঠাৎ করে যে অনুভূতি হয়নি সেটা তুই জানিস, আমিও জানি, কারণ আমি তোর অস্থিরতা দেখেছি। কিন্তু বিভা তো জানে না রে, ওকে জানা। মাহাতিরের জেদ চাপলো, বলল, কেন জানবে না? ও কি অন্ধ? ও জানে, তাও আমাকে কষ্ট দিচ্ছে। ব্যাপারটা এমন নয় মাহাতির। দেখ, বিয়ের পর থেকে তুই বিভার সাথে খারাপ ব্যবহার করেছিস। ধীরে ধীরে ওর ওপর ভালো লাগা কাজ করতে শুরু করলো। এরপর তুই বুঝলি ওকে ছাড়া তোর চলবে না। কিন্তু এত কিছু তো বিভা জানে না, তাই না? তুই জানতে দিসনি। তুই কি মনে করেছিস ওর কষ্ট, অভিমান এত সহজে গলে যাবে? হ্যাঁ, তুই হঠাৎ করে ওকে গিয়ে বলেছিস ওর আগের করা কাজ তুই মিস করছিস। এটা কেউ কী ভাববে বল? ভাবে তুই জাস্ট ওর ওপর নির্ভরশীল হয়ে গেছিস, আর কিচ্ছু না। তোর কি মনে হয় আমি শুধু নিজের প্রয়োজনে এমন করছি? মাহাতিরের কণ্ঠে অসহায়ত্ব, যেন সে এবার নিজেই নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে। না বন্ধু, তুই ভাবির ওপর নির্ভরশীল হয়ে আছিস এটা সত্যি, ওর প্রতি অভ্যস্ত হয়ে গেছিস এটা সত্যি। সাথে তোর মধ্যে সত্যি বিভার জন্য ভালোবাসা আছে সেটা আমি জানি। ভালোবাসা আছে বলেই বিভার জন্য চিন্তা করতি, যত্ন করতি, নিজের অজান্তেই খুশি করতে চাইতি। এরপর বিভা যখন ওর কাজগুলো বন্ধ করে দিল, তখন তুই কষ্ট পেতে শুরু করলি, একাকিত্ব বোধ করতে লাগলি। তোর এই ভেবেই খারাপ লাগলো যে বিভা তোকে যত্ন করছে না, তোর খেয়াল রাখছে না, তোকে ভালোবাসছে না। কারণ আমরা আমাদের প্রিয় মানুষের অবহেলা মানতে পারি না। কি ঠিক বললাম? মাহাতির বাচ্চাদের মতো উপর নিচ মাথা নাড়ল, বাচ্চাদের মতো স্বীকারোক্তি দিতে চেষ্টা করলো। আমার এই ভেবে ভয় হয়েছে যে বিভা যদি সত্যি সত্যি ওর মন থেকে আমাকে উঠিয়ে দেয়। আনাস মলিন হাসল। যে বন্ধু আগে প্রয়োজনেও কথা বলতো না, কেবল শুনতো, তার সেই বন্ধুই আজ কতটা উদ্বিগ্ন, কতটা ভয় তার চোখে মুখে। ভালোবাসা কি সুন্দর, কতটা বদলে দেয় একটা মানুষকে। ভেবেই অবাক লাগে। বেল বেজে উঠল, অর্থাৎ কাজের সময় শুরু। আনাস উঠতে উঠতে বলল, চিন্তা বাদ দিয়ে কাজ তাড়াতাড়ি শেষ কর, এরপর দ্রুত বাড়ি চলে যা। ভাবিকে অনুভব করা তোর অবস্থা। এইভাবে দেবদাস হয়ে কিছুই হবে না। মাহাতির স্ক্রিনে তাকালো। তার বাকি কাজ দেখে মাথা ঘুরতে লাগলো।
এত কাজ সে করবে কখন ভেবে ইচ্ছে করলো সামনের ল্যাপটপটা ভেঙে গুড়িয়ে দিতে। বাড়িতে ঢুকেই দেখতে পেল আব্বা আম্মা একসাথে বসে আছে। দৃশ্যটা কি সুন্দর। আব্বার শরীরটা আগের তুলনায় অনেক ভালো ভেবেই এত এত যন্ত্রণার মাঝেও বুকের কোথাও একটু শান্তি পেল। সিদ্দিক সাহেবও ছেলেকে দেখতে পেয়ে চোখে হাসলেন, বলল, যাও আব্বা, হাত মুখ ধুয়ে আসো, একসাথে পিঠা খাই। আমার আম্মা বানাইছে পিঠা। বিভাকে কি সুন্দর করে আম্মা ডাকছে তার আব্বা। শুনে ভালো লাগলো মাহাতিরের। হ্যাঁ বদক মাথা নাড়তে যাবে তখন হাসিনা বলে উঠল, কিসের পিঠা খাওয়া? দুপুরে খাবার নেয় নাই তোমার পোলা। যাও তুমি হাত মুখ ধুইয়া টেবিলে বসো আব্বা। আর শুনো, ঘরে ঢুইকা বউরে ডাক দিও। বউ দুপুরে খায় নাই, খাবার নাকি ভালো লাগে না, তাই পিঠা বানায়া গোসল দিয়া সেই যে ঘুম দিছে এখনো উঠে নাই। যাও গিয়া দেখো। মায়ের কথায় চিন্তার ভাঁজ পড়ল কপালে। দুপুরে খায়নি কেন বিভা? মুহূর্তেই অন্য চিন্তা মাথায় আসতে ভেতর থেকে খুশিরা হই হুল্লোড়ে মেতে উঠল। বিভা খায়নি কেন? খায়নি সে দুপুরে খাবার নেয়নি বলে? মাহাতির না চাইতেও হেসে ফেলল। নিজের মনের বিরুদ্ধে গিয়ে মুখটা হয়ে উঠল উজ্জ্বল। যেখানে নিজের স্ত্রীর জন্য দুশ্চিন্তা করার কথা, সেখানে সে এই ভেবে খুশি হলো যে তার স্ত্রী এখনো তাকে ভালোবাসে, তার জন্য চিন্তা করে। মাহাতির নিজের উপচে পড়া খুশি থামাতে পারল না, আবার প্রকাশ করাও সম্ভব নয়। তাই সে যত দ্রুত সম্ভব ঘরে চলে গেল। হাত মুখ দিয়ে খাবার খেতে বসতে হবে। সে আর বিভা একসাথে খাবে ভেবে মাহাতিরের হাত পা দ্রুত চলতে লাগলো। চোখ খুলে মুখের ওপর মাহাতিরের মুখ দেখে স্তব্ধ হয়ে গেল বিভা। ঘুম থেকে উঠে সে এমন কিছু আশা করেনি। মস্তিষ্ক সচল হতে সময় নিল। মাহাতিরের মুখ চিন্তিত। বিভাকে সুস্থ লাগছে না, কেমন মলিন চোখ মুখ। সত্যি সত্যি অসুস্থ নাকি না খাওয়ার কারণে এমন লাগছে? শান্ত কণ্ঠে শুধালো, ঠিক আছে? বিভা কিছুই বলল না। বিভার ঘাড়ে ব্যথা করছে, শরীরে অবশ লাগছে। হাত উঠিয়ে ঘাড়ে রাখতে মাহাতির হয়তো বুঝলো। কপালে ভাঁজ ফেলেই নিজের হাত বিভার ঘাড়ে দিয়ে মালিশ করতে লাগলো। অবাকের সর্বোচ্চ উচ্চতায় থাকা বিভা নির্নিমেষ চেয়ে রইল তার সামনে থাকা কয়েক ইঞ্চি দূরত্বের পুরুষের দিকে। নিজের কাজ শেষেই বলল, দুপুরে খাওনি কেন? চলো খেয়ে নিবে। খাবার টেবিলে খাবে নাকি এখানে আনবো? খাবো না আমি। বেশি কথা বললে ঘাড় ভেঙে দেবো। গম্ভীর কণ্ঠে বলে উঠল মাহাতির। বিভা বুড়ো কুচকে তাকালো। অনেকদিন পর ধমক খেলে সে। মাহাতির প্রশ্ন করলো, খাওনি কেন তুমি? বিভা ঠোঁট চেপে ধরল। সে খায়নি দুটো কারণে। প্রধান কারণ হলো মাহাতির খাবার নেয়নি কেন, তাই সেও খায়নি, খেতে ইচ্ছা করেনি। দ্বিতীয় কারণ হলো যখনই ভেবেছিল খাবে তখনই খাবারের গন্ধে অসহ্য বোধ হচ্ছিল, তাই ঘরে এসে ঘুম দিয়েছে। তবে এর কিছুই বিভা বলল না। বলল, এমনি। এরপর থেকে এমন অনিয়ম করো না। কেন? করলে কি করবেন? করবে কেন তুমি? পুরনো চিন্তা মাথায় চেপে বসলো বিভার। বলল, এত কিছু করার কি দরকার বলুন তো? আমি তো আপনার সাথে আছি, আপনার ঘরে আছি, কাছে আছি, তবু হঠাৎ এইসব কেন শুরু করেছেন আপনি? মানে এই যে নিজের বিরুদ্ধে গিয়ে আমাকে মানার চেষ্টা করার দরকার নেই আপনার। ভালোবাসার অভিনয়েরও দরকার নেই। শুধু শুধু চিন্তিত দেখানোরও প্রয়োজন নেই। আগে যেমন ছিলেন তেমনই থাকুন। বিভা খাট থেকে নেমে পড়ল। মাহাতির তখনও বসা। সে আটকে ধরল বিভার হাত। বিভা ঘুরলে দেখলো মাহাতির তাকিয়ে আছে তার দিকে, মলিন শান্ত মুখে। চোখের দৃষ্টিতে সামনের মানুষের কাছে নিজেকে বুঝাতে না পারার অসহায়ত্ব। মাহাতির বলল, আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে বিভা। আমার চলাফেরায় কাজকর্মে চোখের ভাষায় তুমি আমাকে বুঝতে পারবে, কিন্তু তুমি আমাকে বুঝলে না। বুঝলে না নাকি বুঝেও না বোঝার চেষ্টা করছো আমি জানি না। বিভা অবহেলার দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহাতির উঠে গেল। নিজের দুবাহুতে বিভাকে আড়াল করে ফেলল। এক হাতে বিভার মাথা বুকে মিশিয়ে দিয়ে সে নিজের মাথা নামিয়ে আনলো বিভার কাঁধে। নিজেকে বোঝানোর চেষ্টায়, নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টায় কাতর কণ্ঠে বলল, তোমাকে আমার কষ্ট দেওয়া উচিত হয়নি, তোমার সাথে খারাপ ব্যবহার করা উচিত হয়নি, তোমার অনুভূতিকে অবমূল্যায়ন করা উচিত হয়নি। বিয়ের পর থেকে যা যা করেছি তার কিছুই করা উচিত হয়নি। আই এম সরি ফর এভরিথিং। আমাকে ক্ষমা করো তুমি। তবে এত এত অনুচিতের মাঝে তোমাকে ভালোবাসাটা উচিত হয়েছে। আমাকে ক্ষমা করো বিভা, আমাকে বিশ্বাস করো। কাঁধে মাহাতিরের ঠোঁটের ছোঁয়ায় শক্ত হয়ে গেল বিভা। চুপচাপ শুনল মাহাতিরের কথা। চোখের কোলে জমতে থাকলো বিন্দু বিন্দু অশ্রু। বুকের ভেতরে থাকা অবিশ্বাসের ডানা গজালো, তবে উড়ে গেল না। সাথে শক্ত পাথরের মতো অভিমানগুলোর মাঝে মাহাতিরের কথাগুলো ভীষণ ভারী হয়ে পড়ল। অভিমানগুলো ফেটে গেল, তবে ফাটলেই তো শুধু হবে না,
অভিমান গলে তরল হতে হবে। এরপর সে অভিমানগুলো ভালোবাসার সাথে দ্রবীভূত হয়ে নিঃশ্বাস হতে হবে। এত কিছু কি সত্যিই হবে? বিভা মাহাতির পিঠে এক হাত রাখলো, নিষ্প্রাণ কণ্ঠে বলল, খাবেন চলুন, সে সকালে খেয়েছেন, শরীর খারাপ করবে। মাহাতির ঘরে বসে নিজের কাজ শেষ করছে। অফিসে এখন তেমন কাজ করা হয় না বললেই চলে। সারাক্ষণ নানান চিন্তায় বিভোর থাকে সে। তার চিন্তায় যে 99% বিভাকে নিয়ে তার বলার প্রয়োজন রাখে না। এখন তার বেশি বেশি কাজ করতে হবে। প্রমোশনটা হয়ে গেলে বেতন বাড়বে, তখন জীবনটাকে আরো গুছিয়ে নেওয়া যাবে, আর একটু সচ্ছলতা বাড়বে। মাহাতির নিজের কাজ মনোযোগ দিয়ে করতে লাগলো। কাজ প্রায় শেষের দিকে, আর একটু আছে। মিনিট 20 পর নিজের কাজের সমাপ্তি ঘটালো মাহাতির। উঠে পড়লো জায়গা ছেড়ে, হাত পা দিয়ে কিছু শারীরিক ব্যায়াম করে শরীরের একঘেয়েমি ছুটালো। এখন উদ্দেশ্য হামিমের ঘরে যাওয়া। আজ একবারও দেখা হয়নি, খবর নেওয়া দরকার। নিজের ফোন ওঠানোর ক্ষেত্রে হাত বাড়াতেই চোখে পড়লো দূরে ওয়ার্ড্রপের ওপর কিছু উল্টো করে রাখা। পেছন দিক থেকে ছবি মনে হচ্ছে। অজ্ঞাত কারণবশত মাহাতির ভীষণ কৌতূহল বোধ করলো। ফোন উঠিয়ে এগিয়ে গেল। হাত দিয়ে ছবিটা উল্টো করতেই চোখে পড়লো একটা শান্ত হাসি মাখা মুখ। লাল জমিনের সাধারণ শাড়ি, সরু গোল্ডেন রঙের পাড়, চোখে মুখে প্রসাধনের ছোঁয়া নেই, মুখে নির্মল স্বচ্ছ হাসি। মাহাতির ছবিটার মুখটার প্রতি ভীষণ মায়া অনুভব করলো। বুঝাই যাচ্ছে যুবতীকালের কিংবা বিয়ের পরপরই তোলা ছবি। মাহাতির নিজ মনে বলল, আপনি অনেক কষ্ট করে গিয়েছেন জীবনে, তবে চিন্তা করবেন না, আমি এতটা খারাপ নই। আপনার মেয়েকে এতটা কষ্ট আমি দেব না। তাকে আগে ভালো না রাখতে পারলেও এখন ভালো রাখবো, ওকে স্বামী হয়ে আগলে রাখবো, বাকি দুজনকে ভাই হয়ে। বিশ্বাস করেছেন নাকি আপনার মেয়ের মতো আপনিও আমাকে বিশ্বাস করেন না? মাহাতির ভীষণ যত্ন করে ছবিটা রেখে ঘুরে মনে হলো তার সব কথা শেষ হয়নি। ফিরে তাকালো, আবারও ছবিটা উঠিয়ে বলল, আপনার বদমেকে বলবেন ভালো হতে, নয়তো ওর ঘাড় ভেঙে ফেলবো আমি। জীবন মাত্র 3 বর্ণের একটি শব্দ। বর্ণসংখ্যার দিক থেকে এর ভার যেমন হালকা, উপলব্ধির দিক থেকে এর ভার তেমন বিরাট ভারী। আমরা মানুষেরা জানি না, বুঝি না আগামী দিন কি অপেক্ষা করছে আমাদের জন্য, অথচ কত আগ্রহী হয়ে বসে থাকি পরবর্তী দিনের জন্য। কখনো কখনো সেই দিন আমাদের আকাঙ্ক্ষা পূরণ করে খুশি করে, বাঁচার নতুন প্রেরণা যোগায়। কখনো বা সেই দিন আমাদের মধ্য থেকে বাঁচার ইচ্ছেটাকে নিঃশেষ করে দেয়। কখনো কখনো বা নিজের শক্তি প্রতীয়মান করতে ভীষণ রকমের চমক দিয়ে দেয় মানুষ নামক প্রাণীকে। এই যেমন বিভার ক্ষেত্রে হলো, সে বর্তমানে ধ্যান জ্ঞান ভুলে শান্ত হয়ে বসে আছে। তার খেয়াল কোন দিকে বোঝা যাচ্ছে না, এক ধ্যানে তাকিয়ে আছে সামনের দিকে। বিভার মনে হচ্ছে সে কোনো স্বপ্নে বাস করছে। কিছুক্ষণ পর ঘুম ভেঙে যাবে, এরপর উঠে হাত মুখ ধুয়ে রান্নাঘরে যাবে। আম্মা যদি রুটি বানিয়ে রাখে তাহলে তো ভালোই হবে, কাজ কমে যাবে। সে তখন এসে মাহাতিরকে ডাকবে অফিসের জন্য। অথচ বিভার ধারণা ভুল হলো, এটা কোনো স্বপ্ন নয়, স্বপ্ন হতে পারে না। বর্তমানে তার গা চুটচুট করছে, শরীর চুলকাচ্ছে ধুলোর কারণে। স্বপ্নে বুঝি এইসব হয়? বিভা জোরে নিঃশ্বাস ছাড়লো। এই তো আওয়াজ হলো, স্বপ্নে শ্বাস নেওয়ার আওয়াজ হয়? এত এত যুক্তির পরেও বিভার মন মানল না। উঠে গেল বিছানা হতে। বাইরে গিয়ে দেখলো আব্বা আম্মা বসে। হ্যাঁ, সব ঠিকই আছে, সবাই সবার জায়গায় ব্যস্ত। সেও তো কিছুক্ষণ আগে ভার্সিটি থেকে এলো। আসার পথে হাসপাতালে গেল রিপোর্ট আনতে। আর তারপর জানতে পারলো সে 4 মাসের সন্তান সম্ভবা। এইসব স্বপ্ন কিভাবে হবে? বিভার কানে বসলো ডাক্তারের আশ্চর্যময় কণ্ঠে, আপনার প্রেগনেন্সির 4 মাস চলছে, অথচ আপনি জানেনই না? কোনো সিমটম নজরে পড়েনি? কেমন অদ্ভুত কথা বলছেন আপনি! বিভা বিছানার দিকে চাইলো। সে বাস্তবেই আছে, একদম বাস্তব। এগিয়ে গিয়ে রিপোর্ট উঠিয়ে ব্যাগে রাখলো। শান্ত হয়ে বিছানায় বসে পড়লো। কিছু ভালো লাগছে না, বিশ্বাস হচ্ছে না যে সে প্রেগনেন্ট। আচ্ছা, সে কি খুশি নয়? বিভা প্রশ্নটা করে মন থেকে না উত্তরও দিতে পারলো না। আবার ভীষণ উচ্ছ্বাস নিয়ে হ্যাঁও বের হলো না। চিন্তা হচ্ছে। ধীর পায়ে গিয়ে গোসল সারলো। এরপর বিছানায় গায়ে লিয়ে দিল বিভা। অমনি ফোন বেজে উঠল। বিভা উঠিয়ে দেখলো মাহাতির। মন সায় দিল না কল ওঠানোর জন্য। শরীর ভেঙে ঘুম আসছে। চোখ বন্ধ করলো বিভা। মাঝে পেরিয়েছে বেশ কিছুদিন। মাহাতিরের নতুন কিছু পাগলামির মধ্যে 3 বেলা ফোন দেওয়া যোগ হয়েছে নতুন করে। এমন নয় বিভা দেয় না কিংবা দিলে রিসিভ করে না। বিভা প্রয়োজন মতো কল করে আগের মতোই। তবুও বিভার রাখার কিছুক্ষণের মধ্যেই আবার মাহাতির কল করে। ফোন ধরে যদি জিজ্ঞেস করা হয় কেন করেছে, মাত্র তো কথাই হলোই। তখন সে গম্ভীর মুখে উত্তর দেয়, ওই কল তুমি করেছো আমার খোঁজ নিতে, তাই কল আমি করলাম তোমার খোঁজ নিতে। বিভা চোখের কোণে বেয়ে নেমে পড়লো চিকন জলধারা। ডান হাত আপনা আপনি চলে গেল নিজের পেটে।
ঘুম থেকে উঠে নিজের শাশুড়িকে সুসংবাদটা বিভা দিল কোনো আয়োজন ছাড়াই। নিজের ঘরে এনে স্বাভাবিক স্বরে বলল। আপনি দাদি হতে চলেছেন আম্মা। বলতে গিয়ে কণ্ঠটা হালকা কেঁপে উঠল। হাসিনা বিভার দিকে তাকিয়ে রইল কোনো রকম প্রতিক্রিয়া ছাড়াই। সে একবার বিভার মুখ, একবার বিভার পেটের দিকে তাকিয়ে কথাটাকে হজম করে নিল। হজম ক্রিয়া সম্পন্ন হতেই সে হাসল, মন থেকে আসা হাসি যাকে বলে। বিভার কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে রাখলো কিছু মুহূর্ত। আবেগ আপ্লুত কণ্ঠে বলল, আমার সোনা মা, আল্লাহর রহমতে তোমার কোল ভরব। স্বামী সন্তান নিয়ে সুখে থাকো মা। আল্লাহর দুনিয়ার সব খুশি তোমার নামে করুক। তোমার মা বাইচা থাকলে খুশি হইতো খুব। দেখতা উল্লাসকারে বলে, কিন্তু ভাগ্যে ছিল না। আমার হাতে তো কিছু নাই। আমি যাই, তোমার আব্বারে বইলা আসি। হাসিনা তার খুশি আফসোস মিলানো অনুভূতি শেষ করে রুম ত্যাগ করল। বিভার ভাবনায় ঢুকিয়ে দিয়ে গেল তাহিরার কথা। বিভা মনে মনে ভাবল তার মা তাদের ভাই বোনকে কত ভালোবাসতো, কত আদর করত, তাদের নিয়ে কত পাগলামিটা নাই করত। আচ্ছা, সেও কি করবে এমন পাগলামি তার সন্তানকে নিয়ে, তার জীবন্ত পুতুলকে নিয়ে? অনেকক্ষণ বাদেই বিভার মুখে হাসি ফুটল, প্রাণবন্ত হাসি। বিভা নিজের পেটের দিকে চেয়ে রইল ঠোঁট প্রসারিত করে। তার কাছে হঠাৎ করে মনে হলো জীবন এত সুন্দর কেন। দরজা খুলতে একজোড়া হাত এগিয়ে এলো মাহাতিরের দিকে। তার দোগাল আঁকড়ে ধরে কেউ কপালে চুমু খেলো। ঘটনা এত তাড়াতাড়ি ঘটলো যে মাহাতির বিমূঢ় হয়ে পড়ল। সামনে তাকিয়ে বুঝলো তার আম্মাই তাকে বিদ্যুৎ বেগে চুমু খেয়েছে কপালে। এবার তার বিষণ্ণ মুখ জোড়ায় ছড়িয়ে পড়লো অবাকের রেশ। তবে তাকে অবাক হওয়ারও সুযোগ দেওয়া হলো না। তার আগেই তার কানে এলো ধৈর্যহীন কিছু বাক্য। মাহাতির, আমার আব্বা, নিজে বাপ হইতাছ। এইবার একটু নিজে বেকা থেকে সোজা হও, মানুষের মতন মানুষ হও। তুমি বাপ হইতাছ আব্বা, আর আমি দাদি। হাসিনার মুখে আনন্দের হাসি। মাহাতির একটু সময় নিল। সে হাসিটা তো বুঝলো, তবে কথাগুলো বুঝেনি। নিজে বাপ হইতাছো মানে? মন বলছে সে যা শুনেছে তা ঠিক, তবে মস্তিষ্ক মানল না, কারণ এত তার কল্পনার বাইরের কথা বলছে তার আম্মা, যেই ব্যাপারে সে ভাবেইনি। ততক্ষণে সে জুতা মোজা ছেড়ে ঘরে ঢুকে পড়েছে। ঘরে ঢুকেই দেখলো কাঠের সোফায় বসা সিদ্দিক সাহেবের মুখে বাচ্চাদের মতো উপচে পড়া হাসি। সিদ্দিক সাহেব ভীষণ উৎসাহ নিয়ে বললেন, সুখবরটা শুই না এত খুশি হইলাম যে সামনের দোকানে যে মিষ্টি পাইছি তাই নিয়ে আসছি। খাইয়া দেখো তো বাপ, ভালো কিনা। মাহাতির তখনও প্রতিক্রিয়াহীন, বুঝেও কিছু বুঝছে না সে। সিদ্দিক সাহেব বলল, বাপ হইবা শুই নাও মুখ বেজার করে রাখবা নাকি? হাসো একটু, আমার বাপের হাসি আমিও একটু দেখি। এইবার মাহাতিরের মাথা জুড়ে কেবল একটা কথাই ঘুরতে লাগলো, তা হলো বিভা প্রেগনেন্ট। আসলেই কি তাই?